আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যমুনায় 7 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ। ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন, জুলাই অগাস্ট গণহত্যার দায় স্বীকার। অগাস্টে রেকর্ড উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, হচ্ছে সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ। ভোট চুরির হাইড্রোজেন বোমা প্রকাশের হুমকি রাহুল গান্ধীর, বিজেপির পাল্টা সমালোচনা। ফিলিস্তিনকে স্বীকৃতি বেলজিয়ামের, ইসরায়েলের বিরুদ্ধে 12 নিষেধাজ্ঞা ঘোষণা। দোন্নারুমাকে দলে ভিড়ানো ম্যানচেস্টার সিটি, বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার 2 সেপ্টেম্বর বিকেল 5টায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন 7 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পর্যবেক্ষকদের মতে এই সংলাপ নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চূড়ান্তকরণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে গত রোববার 31 অগস্ট বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে এবং ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরও আইনের আওতায় আনা উচিত। তার দাবি, জনগণ এই ব্যক্তিদের বিচার দেখতে চায়। মঙ্গলবার 2 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা করা হয়। আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল? এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। জুলাই অগাস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অশ্রু সজল চোখে ক্ষমা প্রার্থনা করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার 2 সেপ্টেম্বর ট্রাইব্যুনালের সাক্ষী ডায়াসে দাঁড়িয়ে তিনি গণহত্যার শিকার পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল তার জবানবন্দি রেকর্ড করে। মামুন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার 36 নম্বর সাক্ষী। জবানবন্দিতে তিনি জানান, দীর্ঘ 36 বছরের পুলিশি জীবনে মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করলেও কর্মজীবনের শেষ পর্যায়ে তার দায়িত্বে থেকেই ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে। তিনি সরাসরি উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি আরও জানান, সত্য উদ্ঘাটনের মাধ্যমে যদি আল্লাহ তাকে আরও জীবন দান করেন তবে অন্তত কিছুটা অপরাধ বোধ থেকে মুক্তি পাবেন। ইতিহাসে এই প্রথম একজন আসামি ছিলেন যিনি নিজে অপরাধের দায় স্বীকার করে দোষ স্বীকার করেছেন এবং তিনি সত্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে তিনি যা কিছু তার মাধ্যমে ঘটেছে, তিনি যেগুলো দেখেছেন, তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যেসব বিষয় তাকে দেখতে হয়েছে, যেগুলো সিদ্ধান্ত দিতে হয়েছে, সেই সমস্ত বিষয়ে তিনি আদালতে আজকে জবানবন্দি দিয়েছেন। তদানীন্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব, তিনি শেখ হাসিনার রেজিমের শেষ সময়ে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যেহেতু পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, তিনি এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে
হত্যাকাণ্ড চালানো হয়েছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে, সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গা থেকে কিভাবে এসেছে, সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কী ছিল, বাস্তবায়নগুলো ধাপে ধাপে কিভাবে হয়েছে, কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আগস্ট মাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। এ মাসে কেন্দ্রটি 771.70 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা 78.58% প্ল্যান্ট লোড ফ্যাক্টর PLF অর্জনের সমান। দেশের মোট 10,100 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এর অবদান 7.15%। গত 3 মাস ধরে কেন্দ্রটি ধারাবাহিকভাবে প্রতি মাসে 600 মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে, যার মোট উৎপাদন দাঁড়িয়েছে 2036.4 মিলিয়ন ইউনিট। মঙ্গলবার 2 সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উপমহাব্যবস্থাপক জনসংযোগ আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, আমদানিকৃত কয়লা ভিত্তিক হলেও কেন্দ্রটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ও আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, উন্নত ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, 275 মিটার উচ্চতার চিমনি, ক্লোজড সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম ব্যবহার করছে, যা পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ নিশ্চিত করছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতে ভোটচুরি ও ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গন তীব্র উত্তেজনায় রয়েছে। এর মধ্যে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, তার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না। বিহারের পাটনায় ভোটাধিকার যাত্রা সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল ঘোষণা দেন, তার দল শিগগিরই ভোট চুরির প্রমাণ হিসেবে একটি হাইড্রোজেন বোমা প্রকাশ করবে। তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে। বিশেষ করে মহাদেবপুরা বিধানসভা এলাকায় কিভাবে এই অনিয়ম ঘটেছে তার প্রমাণ কংগ্রেস ইতিমধ্যেই তুলে ধরেছে বলে দাবি করেন তিনি। রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ তাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, নির্বাচনের সঙ্গে হাইড্রোজেন বোমার তুলনা কেন এবং বিরোধী দলনেতা হিসেবে কেন নিজেকে ছোট করছেন। এর আগে 7 আগস্ট রাহুল জানান, তার দল 6 মাস ধরে মহাদেবপুরা আসনের ভোটার তালিকা পরীক্ষা করে 1 লাখের বেশি অনিয়ম শনাক্ত করেছে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তার দেশ এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেভো জানান, মোট 12টি নিষেধাজ্ঞা কার্যকর হবে, যার মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধকরণ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্বিবেচনা অন্তর্ভুক্ত। তিনি বলেন, গাজা সহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে স্বীকৃতি কার্যকর হবে গাজা থেকে শেষ বন্দির মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনো ভূমিকা না থাকার শর্ত পূরণের পর। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলজিয়ামের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অন্যান্য দেশকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিয়েছেন। দল বদলের শেষ মুহূর্তে সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে সিটিতে তার 8 বছরের অধ্যায় শেষ হলো। তবে শূন্যস্থান পূরণে দেরি করেনি ইংলিশ চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ইতালিয়ান গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমাকে দলে টেনেছেন পেপ গার্দিওলা। 26 বছর বয়সী দোন্নারুমার সঙ্গে 5 বছরের জন্য 26 মিলিয়ন পাউন্ডে চুক্তি করেছে সিটি, যেখানে আরও 1 বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এবারের মৌসুমে এটি সিটির 7ম সাইনিং, যার মধ্যে বার্নলি থেকে আসা তরুণ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডও রয়েছেন। দলে যোগ দিয়ে দোন্নারুমা জানিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে আসা তার জন্য বিশেষ ও গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের সঙ্গে এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচের অধীনে খেলার সুযোগকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন।
এবার ক্রিকেটের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার সময় দীর্ঘমেয়াদী থাকার ইচ্ছা প্রকাশ না করলেও এবার অবস্থান পরিবর্তন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে অবকাঠামো ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানান, দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করার ইচ্ছা তার রয়েছে। তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনই তার প্রথম লক্ষ্য। বিসিবির কাঠামো অনুযায়ী সভাপতি সরাসরি নির্বাচিত হন না, পরিচালকদের মধ্য থেকেই পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন। সেই প্রক্রিয়ায় অংশ নিতে এবং বোর্ডে থেকে অবদান রাখতে চান বুলবুল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।